ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি সোশিওলজি। আজকের আমাদের আলোচনা সোশিওলজি অনার্স এবং জেনারেলের একটা খুব ইম্পর্ট্যান্ট একটা পেপার নিয়ে। পেপারটার নাম হচ্ছে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। তো আমরা অলরেডি থাম্বনেইলে দেখে নিয়েছো যে আজকে আমরা জানবো হোয়াট ইজ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। তো এই টপিক যেটা আমরা আজকে চয়েস করেছি, এর এখন ক্লাস চলতে থাকবে। সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের উপর আমরা টার্গেট করেছি 10টা ক্লাস আপলোড হবে, ঠিক আছে? তো সেই 10টা ক্লাসের মধ্যে তোমরা 5টা ক্লাস ফ্রিলি তোমরা আমাদের ইউটিউবে দেখতে পাবে, এবং বাকি যে 5টা ক্লাস, সেই 5টা ক্লাস তোমরা আমাদের অ্যাপে দেখতে পাবে। ওকে, সেটা অ্যাপের মধ্যে আমাদের এটাকে অ্যাপের মধ্যে আপলোড করা হবে। ওকে, তো তোমরা যারা অ্যাপ এখনও ডাউনলোড করোনি, ইনস্টল করোনি, তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নাও। অলরেডি দেখো তোমরা যারা ইনস্টল করে নিয়েছো তারা বিশেষ করে ফ্রি পিডিএফ তারা কিন্তু অ্যাক্সেস করতে পারছো। তোমরা ফ্রি পিডিএফ, ফ্রি স্টাডিমেট কিছু পাবে। তার মধ্যে তোমরা 5টা ক্লাস তোমরা ইউটিউবে পাবে, 5টা ক্লাস অ্যাপে পাবে। এছাড়াও যারা পেইড স্টাডিমেট নিতে চাও, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের উপর বেস করে টোটাল ফুল স্টাডিমেট কিন্তু অলরেডি আমাদের অ্যাপে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। ফুল স্টাডিমেট মাত্র 499 তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? মাত্র 499 টাকাতে তোমরা টোটাল ফুল স্টাডিম্যাট অ্যাকর্ডিং টু সাজেশন তোমরা পেয়ে যাবে। যারা সাজেশনের কথা বলছিলে, তোমরা সাজেশন বেসিস যদি স্টাডিম্যাট নিতে চাও তাহলে অবশ্যই তোমরা অ্যাপে গিয়ে সেখান থেকে বাই করে নিতে পারো। ওকে, দেখি আজকের আমাদের এই ক্লাসটা কোন কোন ইউনিভার্সিটির কোন কোন সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ। দেখো, ক্যালকাটা স্টেট ইউনিভার্সিটি, বিদ্যাসাগর এবং কল্যাণ ইউনিভার্সিটি, আর রয়েছে ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল এবং নেতাজি ওপেন ইউনিভার্সিটি। এই প্রত্যেকটা ইউনিভার্সিটির ছেলে মেয়েদের জন্যই কিন্তু আজকের ক্লাসটা অ্যাকচুয়ালি। দেখো, ফোর্থ সেমিস্টারে একটা পার্ট রয়েছে CC10-এর, এটা পাবে ফোর্থ সেমিস্টারে CC10 সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। আর কিছু ইউনিভার্সিটির সিলেবাসে বিশেষ করে জেনারেল ছেলে মেয়েদের জন্য 6th সেমিস্টারে তোমরা পাবে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। ওকে, আর বর্ধমান ইউনিভার্সিটিতে যারা রয়েছে তারা সোশিওলজি অনার্সের ডিএসসি পেপারে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন পাবে। তাহলে বুঝতে পারলে কোন কোন সেমিস্টারে এই পেপারটা রয়েছে সেটা তোমরা বুঝতে পারছো। দেখো, ওভারঅল মোটামুটি আমরা ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই কিন্তু এই সিলেবাসটা দেখতে পাই। চল দেখি সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন কি। হোয়াট ইজ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন? স্ট্র্যাটিফিকেশনের বাংলা আমরা বলে থাকি স্তরবিন্যাস। আচ্ছা, স্তরবিন্যাসের ধারণাটা একটা স্তর থেকে এসছে। আমরা বিভিন্ন স্তর বলি না? ঠিক এই স্তরের ধারণাটা যদি তোমাদের পরিষ্কার থাকে তাহলে এই স্তরবিন্যাস বুঝতে পারবে। সোশিওলজিস্ট ইউজ দি টার্ম সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন ইন টু ডেসক্রাইব দি সিস্টেম অফ সোশ্যাল স্ট্যান্ডিং। সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন টার্মটা সমাজতাত্ত্বিকরা ব্যবহার করেছেন কি বোঝানোর জন্য সমাজে একটা ব্যক্তির অবস্থান। Social stratification referred to society's categorization of its people into ranking of socioeconomic tiers based on factors like wealth, income, race, education and power. তাহলে সামাজিক স্তরবিন্যাস একটা সোসাইটির একটা পিপলের র্যাঙ্কিং ক্যাটাগরাইজড করছে, যে একটা পিপল কোথায় স্ট্যান্ড করছে, তার সোশ্যাল স্ট্যান্ডিংটা কোথায়, এবং সেই সোশ্যাল স্ট্যান্ডিংটা কিসের উপর বেস করে? তার সম্পদের উপর বেস করে, তার ইনকামের উপর বেস করে, তার রেস, তার এডুকেশন, তার পাওয়ার, এই সমস্ত কিছুর উপর বেস করে সোসাইটিতে একটা ব্যক্তির যে সোশ্যাল স্ট্যান্ডিং সেটাকে আমরা স্ট্র্যাটিফিকেশন বলছি। স্ট্র্যাটিফিকেশন ইজ এ সিস্টেম, এটা একটা সিস্টেম যেখানে কি হচ্ছে which has been followed by society from a generation in which there is some kind of classification between the name of race, caste and creed. ধর্ম এবং জাতের নিরিখে যে ক্লাসিফিকেশনটা করা হয়েছে। ওকে, এখন আরেকটু সহজ করে যদি বলি, দেখো এটা আমি খুব সহজে এক কথায় যদি সামাজিক স্তরবিন্যাস আমাদের বুঝতে হয় তাহলে এই পার্টটা থেকে আমরা আশা করি বুঝতে পারবো। সামাজিক স্তরবিন্যাস হলো সমাজে মানুষের সঙ্গে মানুষের পার্থক্যের বাহ্যিক অভিব্যক্তি। এটা কিন্তু টোটালটাই বাহ্যিক অভিব্যক্তি। একটা মানুষের সঙ্গে একটা মানুষের পার্থক্যের যে বাহ্যিক অভিব্যক্তি সেটাকে আমরা সামাজিক স্তরবিন্যাস বলছি। সেটা পার্টিকুলার কোনো ক্লাসের নিরিখে হচ্ছে, কাস্টের নিরিখে হচ্ছে। ওকে, এগুলোর নিরিখে আমরা যে পার্থক্যগুলো করছি, শ্রেণীর নিরিখে পার্থক্য, জাতপাতের নিরিখে পার্থক্য। ওকে,
পিটার ওর্সলে কি বলছেন, সমাজভুক্ত মানুষের বিভিন্ন বর্ণ বা স্তর যখন একটির উপর একটি এই ধরনের ক্রমোচ্চ বিন্যাসে বিভক্ত হয় তখন সেই বিভাজনকে সামাজিক স্তরবিন্যাস বলা হয়। তাহলে পিটার ওর্সলি স্ট্রাটিফিকেশনকে টোটালি কি বলছেন, ডিভিশন অফ পপুলেশন ইন্টু স্ট্রাটা, ওয়ান বাই ওয়ান অন টপ অফ অ্যানাদার, অর্থাৎ একটার পর একটির উপর একটি এই যে ক্রমোচ্চ বিন্যাস বা বিভাজনকে সামাজিক স্তর বিন্যাস বলছে। সেটা বিভিন্ন বর্ণের নিরিখে হতে পারে বা বিভিন্ন স্তরের নিরিখে হতে পারে, বিভিন্ন জাতের নিরিখে হতে পারে। এবার দেখি যে কোন কোন পার্টে আমরা সামাজিক স্তর বিন্যাস দেখতে পাই। দেখো, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন ইজ দ্য প্রসেস, এটা একটা প্রসেস থ্রু হুইচ গ্রুপস অ্যান্ড সোশ্যাল ক্যাটাগরিজ ইন সোসাইটিজ আর র্যাঙ্কড অ্যাজ হায়ার or lower to another in terms of their relative position on the scale of prestige, privilege, wealth, power. এই যে প্রত্যেকটা পার্টের কথা বলছি, প্রেস্টিজ, প্রিভিলেজ, ওয়েলথ, পাওয়ার, এগুলোর নিরিখে ইন টার্মস অফ প্রেস্টিজ, ইন টার্মস অফ প্রিভিলেজ বা ইন টার্মস অফ ওয়েলথ বা ইন টার্মস অফ পাওয়ারের নিরিখে আমাদের সোশ্যাল স্ট্যান্ডিংয়ের কথা বলছি। এই যে সোশ্যাল স্ট্যান্ডিং আমরা প্রথমেই বললাম, এই সোশ্যাল স্ট্যান্ডিংটা কিসের নিরিখে? এই সোশ্যাল স্ট্যান্ডিং অনুযায়ী একটা ব্যক্তির মর্যাদা লাভ করছে, একটা ব্যক্তির প্রিভিলেজ পাচ্ছে, একটা ব্যক্তির ওয়েলথের কথা আমরা বলছি, একটা ব্যক্তির পাওয়ার ডিপেন্ড করছে, তাই তো? এই সমস্ত কিছু নির্ভর করছে একটা ব্যক্তির সোশ্যাল স্ট্যান্ডিং, তার সোসাইটিতে যে স্ট্যান্ডিং তার উপর নির্ভর করে। ওকে, এটা পরবর্তীতে যখন আমরা তত্ত্বগুলো পড়ব, বিশেষ করে কার্ল মার্কসের তত্ত্ব যখন পড়ব, আমরা ম্যাক্স ওয়েবারের তত্ত্ব যখন পড়ব স্ট্র্যাটিফিকেশনে, তখন এই বিষয়গুলো আরেকটু ক্লিয়ার হবে যে কিভাবে পাওয়ারের নিরিখে আমরা সোশ্যাল স্ট্যান্ডিংয়ের কথা বলছি, সোশ্যাল স্ট্র্যাটিফাইডের কথা বলছি। ওকে, তাহলে সামাজিক স্তরবিন্যাস যে প্রসেসের মধ্যে দিয়ে একটা গ্রুপ বা একটা ক্যাটাগরিজ সোসাইটিতে র্যাঙ্ক হোল্ড করছে, এবং এই র্যাঙ্কের নিরিখে র্যাঙ্কটা কিসের নিরিখে হচ্ছে? র্যাঙ্কটা প্রেস্টিজ, তার প্রিভিলেজ, তার ওয়েলথ, তার পাওয়ারের নিরিখে হচ্ছে। ক্লিয়ার? এবার আমরা দুটো চিত্র দেখাবো, সেই চিত্র দেখলে তোমরা বুঝতে পারবে যে স্ট্র্যাটিফিকেশন বলতে অ্যাকচুয়ালি আমরা কি বোঝাচ্ছি। দেখো, আমরা আমরা বর্ণের কথা পড়েছি, তাই তো? বর্ণ সিস্টেমের কথা পড়েছি। সেই বর্ণ সিস্টেমে আমরা 4টি বর্ণের কথা পড়েছিলাম। সেই 4টি বর্ণের একদম উপরে কারা ছিলেন? ব্রাহ্মণ। তার নিচে কারা ছিলেন? ক্ষত্রিয়। তার নিচে কারা ছিলেন? বৈশ্য। এবং সবার নিচে ছিলেন শূদ্র। এই যে 4টি বর্ণের কথা, এই 4টি বর্ণ দেখো, যে আমরা এই 4টি বর্ণের অবস্থান যদি দেখি, আমাদের স্ট্র্যাটিফাইড সোসাইটিতে এই 4টি বর্ণের নিরিখে আমরা দেখেছিলাম তাদের পাওয়ার থাকতো, তাই তো? তাহলে যত উপরের দিকে যাচ্ছি দেখো মোস্ট পাওয়ার, যত নিচের দিকে আসছে তত লিস্ট পাওয়ার। এবং দেখো, এই যে স্ট্র্যাটিফিকেশনের কথা বলছি, এখানে সর্বোচ্চ স্তরে ব্রাহ্মণ, এবং ব্রাহ্মণ ছিল সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। দেখো, তার কিন্তু এটা হচ্ছে মোস্ট পাওয়ার, ব্রাহ্মণ হচ্ছে মোস্ট পাওয়ার, আর সবচেয়ে কম ক্ষমতাকার ছিল শূদ্র। ক্লিয়ার? তাহলে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন ইজ দ্য আইডিয়া দ্যাট পিপল আর ডিভাইডেড ইন্টু ডিফারেন্ট হায়ারার্কিস। হায়ারার্কি মানে ক্রমোচ্চ বিন্যাস। এই যে টোটাল সিস্টেমটার কথা বললাম, এটাই হচ্ছে ক্রমোচ্চ বিন্যাস। ওকে, এটাই হচ্ছে ক্রমোচ্চ বিন্যাস। হোয়ার সাম আর ডিমড মোর ইম্পর্টেন্ট দ্যাট আদার্স। একজন আরেকজনের থেকে বেশি গুরুত্বপূর্ণ। দেখো, যত উপরের দিকে যাবে, শূদ্র থেকে বৈশ্য গুরুত্বপূর্ণ, পাওয়ারের দিক থেকে মোস্ট পাওয়ার, তারপর ক্ষত্রিয়, তারপর ব্রাহ্মণ। এই যে টোটাল সিস্টেম, এই সিস্টেমটা 4টে ধরন আমরা পাশে রেখেছি। দেখো, যে টাইপস, এটা সোশ্যাল ক্লাসের উপর ডিপেন্ড করে হতে পারে, এটা জেন্ডারের নিরিখে হতে পারে, যেমন মেল আর ফিমেল, আমাদের যে মেল ডোমিনেটেড সোসাইটি, তাই তো, ডোমিনেটেড বাই মেল। এথনিসিটির উপর বেস করে হতে পারে, এজের উপর বেস করে হতে পারে এই স্ট্র্যাটিফিকেশনটা। ক্লিয়ার? এবং আরও একটা পার্ট যদি আমরা দেখি, দেখো, হোয়াট ইজ স্ট্র্যাটিফিকেশন, আরেকটু ক্লিয়ার কনসেপশন তোমাদের এই চিত্রটা দেখার পর আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। দেখো, হায়ারার্কিটা কিন্তু সবসময় কিন্তু ক্লাসের উপর ডিপেন্ড করে হয় না, অন্যান্য পার্ট কাস্টের উপর ডিপেন্ড করে হচ্ছে, তাই তো? এখানে আমরা বেসিক্যালি দেখাচ্ছি, দেখো, হায়ারার্কি অফ রিলেটিভ প্রিভিলেজ বেসড অন পাওয়ার, ইনকাম, ওয়েলথ অ্যান্ড প্রেস্টিজ, এই 4টি বিষয়ের উপর বেস করে আমরা হায়ারার্কি দেখছি, ক্রমোচ্চ বিন্যাস। একদম উপরে কারা রয়েছে? রিচ, তারপরে মিডল ক্লাস,
নাম্বার 3 ওয়ার্কিং ক্লাস, নাম্বার 4 পুয়ার ক্লাস। এই যে 4টি শ্রেণী দেখলাম, দেখো যে পিরামিড আকারের যে চিত্রটা রয়েছে এখানে দেখো, লটস অফ পাওয়ার, প্রপার্টি অ্যান্ড প্রেস্টিজ। যত বেশি উপরের দিকে যাচ্ছে তত বেশি পাওয়ার, তত বেশি প্রিভিলেজ, তত বেশি প্রপার্টি। দেখো রিচের কথা যদি বলি, রিচ পিপলদের তত বেশি, যত বেশি রিচ তত বেশি পাওয়ার, প্রপার্টি এবং তত বেশি প্রেস্টিজ। ওকে, তার ঠিক নিচে মিডল ক্লাসদের আবার একটু কম, তাহলে সাম পাওয়ার, প্রপার্টি অ্যান্ড সাম প্রেস্টিজ। তার ঠিক নিচে যখন দেখছি ওয়ার্কিং ক্লাস এবং পুয়ার ক্লাস, তাদের কি রয়েছে, ভেরি লিটল পাওয়ার, ভেরি লিটল প্রপার্টি, ভেরি লিটল প্রেস্টিজ। ক্লিয়ার? তাহলে সোসাইটিতে এই যে স্ট্র্যাটিফিকেশনটা কিন্তু আমরা দেখছি, বা এই যে ক্রমোচ্চ বিন্যাসটা আমরা দেখছি, সেই ক্রমোচ্চ বিন্যাসটা কিন্তু ক্ষমতা, সম্পদ, প্রেস্টিজ, ইনকাম, সম্পদ, সমস্ত কিছুর উপর বেস করেই কিন্তু এটা হচ্ছে। ক্লিয়ার? তাহলে আশা করছি তোমাদের বেসিক পোর্শনটা ক্লিয়ার। এরপর আসছে ডিটেল অফ হাউ সোসাইটি ইজ ক্লাসিফাইড অর স্ট্র্যাটিফাইড। সোসাইটি কিভাবে ক্লাসিফাইড হচ্ছে, সোসাইটি কিভাবে ক্লাসিফাইড হচ্ছে। দেখো আমাদের সোসাইটি, আমরা এই স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ 3টি পার্ট। একটা ইকোনমিক কন্ডিশন, নাম্বার 2 সোশ্যাল ক্লাস, নাম্বার 3 জেন্ডার। দেখো ইকোনমিক কন্ডিশনের উপর বেস করে কি হয়, দেয়ার হ্যাজ অলওয়েজ বিন এ ব্যারিয়ার বিটুইন রিচ অ্যান্ড পুয়ার পিপল। আমরা একটু আগের স্লাইডে যেটা দেখলাম যে রিচ এবং পুয়ার এই দুজনের মধ্যে ডিফারেন্সটা কি, ব্যারিয়ার কি, ইকোনমিক ব্যারিয়ার। ইকোনমির উপর বেস করে একটা পিপল আমাদের সোসাইটির হায়ারার্কির সর্বোচ্চ অবস্থান করছে, তাকে আমরা বলছি রিচ, এবং সর্বনিম্ন অবস্থান করছে যারা, তাদেরকে আমরা বলছি পুয়ার। তাহলে এখানে ব্যারিয়ার কি, ব্যারিয়ার ইজ অলওয়েজ ইকোনমি। দি অ্যামাউন্ট এ ম্যান আর্নস টিল হিজ পাওয়ার ইন সোসাইটি, এবং যত বেশি রিচ তত বেশি সে পাওয়ার গেইন করছে। ওকে, তাহলে ইকোনমিক কন্ডিশনের উপর বেস করে সোসাইটি স্ট্র্যাটিফাইড। আরেকটা হচ্ছে সোশ্যাল ক্লাস। ইট ইজ এ ক্লাসিফিকেশন হুইচ ইজ ডান বোথ বেসড অন ইকোনমি অ্যান্ড কাস্ট। ইকোনমি এবং কাস্টের উপর বেস করে সোশ্যাল ক্লাস হচ্ছে। ইট ইজ পপুলারলি ফলোড ইন ইন্ডিয়া। ওকে, তাহলে সোশ্যাল ক্লাস, যে সোশ্যাল সামাজিক শ্রেণীর কথা বলছি, যে আপার ক্লাস, লোয়ার ক্লাস বা মিডিল ক্লাস, বা আপার ক্লাস, মিডিল ক্লাস বা লোয়ার ক্লাস, এই যে 3টি স্ট্র্যাটিফিকেশনের কথা বললাম, দে আর অ্যাকচুয়ালি বেসড অন ইকোনমি, বেসড অন কাস্ট। ওকে, এছাড়াও আমরা যেটা বর্ণশ্রমের কথা বললাম, যে 4টি বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তাই তো? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এটা পরবর্তীতে কাস্টের রূপ নিয়েছিল, তাই তো? এই 4টি বর্ণ, এই বর্ণ সিস্টেমটাই পরবর্তীতে জাত ব্যবস্থার রূপ নিল, তাই তো? তাহলে সেটাও কিন্তু কাস্টের উপর ডিপেন্ড করে আমরা দেখছি। জেন্ডার, ইট ইজ বেসিস অন ক্লাসিফিকেশন ফ্রম দি অ্যানিসিয়েন্ট টাইম। অ্যানিসিয়েন্ট টাইম থেকে এই ক্লাসিফিকেশনটা আমরা দেখছি। ওয়ার ফর এ লং টাইম মেল ডোমিনেটেড সোসাইটি, যে সোসাইটিতে জেন্ডারের উপর বেস করে একটা স্ট্র্যাটিফিকেশন আমরা দেখতেই পাই। হ্যাঁ, যেটা লিঙ্গগত স্তরবিন্যাস আমরা বলতে পারি, যে আমাদের সোসাইটিতে নারীর জন্য একরকম, নারীর জন্য এবং নারী এবং পুরুষ যে বিভাজনটা তৈরি হয়েছে জেন্ডারের উপর বেস করে, সেটা দেখা যাচ্ছে যে নারী একরকমভাবে সোসাইটিতে তার সোশ্যালাইজেশন হচ্ছে এবং পুরুষের একরকমভাবে সোশ্যালাইজেশন হচ্ছে, এবং একই সঙ্গে তারা নারী কিছু ক্ষমতার অধিকারী, একই সঙ্গে ক্ষমতার অধিকারী হচ্ছে, আবার একই সঙ্গে পুরুষ কিছু ক্ষমতার অধিকারী হচ্ছে, যেটা নারী এবং পুরুষের মধ্যে কিন্তু আমরা ব্যালেন্স দেখতে পাচ্ছি না, যেটা আমরা বলছি কি মেল ডমিনেটেড সোসাইটি। ওকে, তো এখানেও কিন্তু একটা স্তর দেখতে পাচ্ছি, যে স্তরটাতে, যেখানে সোসাইটিতে আমাদের 2টি স্তর রয়েছে জেন্ডারের উপর বেস করে, একটা হচ্ছে নারী, আরেকটি হচ্ছে পুরুষ। এই যে 2টি স্তর, এই 2টি স্তরের উপর বেস করে কিন্তু তারা বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে বা বিভিন্ন ক্ষমতার অধিকারী হচ্ছে। এখানে আমরা যে কারণে বলছি জেন্ডারকে একটা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের একটা পার্ট হিসেবে দেখছি। ওকে, এরপর আসছে রিলিজিয়ান। এভরি man his or her religion, but this is also a basis of stratification for a long time. ধর্মের উপর বেস করে স্ট্র্যাটিফিকেশন হচ্ছে। ইন ইন্ডিয়া, although it is said that it is an unity in diversity kind of country, but on several occasions people can be seen differentiation from other religion openly. আমরা দেখছি ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি এর মধ্যে, কিন্তু তার সঙ্গেও বিভিন্ন জায়গায় আমরা দেখছি রিলিজিয়ন দিয়ে যে ডিফারেন্সিয়েশনটা সেটা ওপেনলি হচ্ছে। ফর এক্সাম্পল, দ্য বিফ ব্যান হ্যাজ বিকাম এ হট টপিক বিকজ রিলিজিয়াস ইস্যু ইনভলভ। বিভিন্ন জায়গায় একটা রিলিজিয়ান ইস্যু ইনভলভ আছে বলেই এই পার্টটা আমরা দেখতে পাচ্ছি। আরেকটা পার্ট হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক। সোশ্যাল নেটওয়ার্ক কি? ইট ইজ দ্য ফেনোমেনা হুইচ ইজ জেনারেলি অবজার্ভ ইন এলিট পিপল। এলিট পিপলদের মধ্যে আমরা যেটা দেখতে পাই,
দে হ্যাভ কানেকশন উইথ আদার হাই ক্লাস অফ পিপল মেকিং দেম মোস্ট পাওয়ারফুল। এই যে সোশ্যাল নেটওয়ার্ক মিনস এ কানেকশন অফ কানেকশন উইথ হাই ক্লাস পিপল, কানেকশন উইথ রিচ ক্লাস পিপল বা এলিট ক্লাস পিপল। হ্যাঁ, তো এই সোশ্যাল নেটওয়ার্কের উপর বেস করেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা মোস্ট পাওয়ারফুল হচ্ছে। যত বেশি হাই ক্লাস পিপলদের সঙ্গে একটা মানুষের যোগাযোগ থাকছে, সেই ব্যক্তি সোসাইটির যে হায়ারার্কি, তার সেই হায়ারার্কিতে বা ক্রমোচ্চ বিন্যাসে সবচেয়ে উঁচুতে অবস্থান করছে। ওকে, সবচেয়ে উঁচুতে অবস্থান করছে। ক্লিয়ার? তাহলে এই পার্টটা সোশ্যাল নেটওয়ার্কও কিন্তু একটা সামাজিক স্তরবিন্যাসের একটা পার্ট বা মাধ্যম হিসেবে আমরা দেখছি। ওকে, এরপর আসছি থিওরি। দেখো, থিওরিটা বেসিক্যালি আজকে আমরা স্টার্ট করব না। থিওরি অফ স্ট্র্যাটিফিকেশন খুব গুরুত্বপূর্ণ পার্ট। এই থিওরি অফ স্ট্র্যাটিফিকেশনটা তোমাদের সাজেশনেও আছে এবং একই সঙ্গে তোমাদের এই পার্টটা তোমরা যে ফুল স্টাডি ম্যাটের কথা বলছি, তোমরা সেই স্টাডি ম্যাটেও কিন্তু পেয়ে যাবে, ফুল স্টাডি ম্যাটে। হ্যাঁ, যেটা আমাদের অ্যাপ থেকে তোমরা পেয়ে যাবে। অ্যাপেই দেখবে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের অলরেডি এটা কোর্সটা লঞ্চ করা রয়েছে, তোমরা বাই করতে পারো মাত্র 499। আমি আরও একবার মেনশন করিয়ে দিলাম। ওকে, চলো এরপর আসছি। দেখো যে থিওরি অফ স্ট্র্যাটিফিকেশনের থিওরিতে আমরা দুজন থিওরিস্টকে মূলত পড়বো। একটা হচ্ছে কার্ল মার্কস, আরেকজন ম্যাক্স ওয়েবার। দেখো, তোমরা যারা 4th সেমিস্টারে রয়েছে তারাও এই নামটা সম্পর্কে পরিচিত, যারা 6th সেমিস্টারে রয়েছে তারাও এই নামটা সম্পর্কে পরিচিত। কার্ল মার্কস এবং ম্যাক্স ওয়েবার, এনাদের দুজনের যে তত্ত্ব, স্ট্র্যাটিফিকেশনের যে থিওরি, দুটোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একজন কার্ল মার্কস দেখেছেন টোটাল ইকোনমির উপর বেস করে দুটো ক্লাসের নিরিখে দেখিয়েছেন, আর ম্যাক্স ওয়েবার দেখিয়েছেন ক্লাস, স্টেটাস এবং পাওয়ার, শ্রেণী মর্যাদা এবং ক্ষমতা, এই তিনটি বিষয়ের ওপর বেস করে কিন্তু তিনি দেখিয়েছেন। তাহলে এই তিনটি বিষয়ের ওপর বেস করে আমরা নেক্সট দিন ক্লাস 2তে আমরা এই থিওরির পার্টটা দেখব। ওকে, চলো আজকে এই পর্যন্ত শেষ করছি। আশা করছি সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের কনসেপ্ট খুব ভালোভাবে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আশা করছি কোনো সমস্যা নেই। যদি তোমাদের সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমি পরের ক্লাসে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের যে সমস্যাটা তোমরা ফেস করছো সেটা আলোচনা করে তারপর আমি নেক্সট থিওরির ক্লাসে যাব। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। নেক্সট ক্লাস 2 খুব শীঘ্রই সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের থিওরি নিয়ে পরের ক্লাসে আসছি।